আচ্ছা, ইতিমধ্যে লাইভে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানান। সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানান। আচ্ছা, গত দুদিন আগে আমি কথা দিয়েছিলাম যে আমার গ্রুপ থেকে একটা লাইভ নিব। আমার যারা ভার্সিটি ভর্তি পরীক্ষার্থী আছে ওদেরকে বলছিলাম যে এই গ্রুপ থেকে একটা লাইভ ক্লাস হবে। বিভিন্ন প্রশ্ন আসে, দেখি যে যখন ক্লাসগুলো হয় লাইভ ক্লাস, তখন হচ্ছে বিভিন্ন জনে প্রশ্ন করে যে বিভিন্ন কনফিউজিং বিষয়গুলা, তো এটা উত্তর নিয়ে। তো সেই কনফিউজিং বিষয়গুলো থেকে আজকে আমি কয়েকটি বাছাইকৃত প্রশ্ন আজকে এখানে উপস্থাপন করব। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে, আহ, হোসাইন বিন ইউসুফ বলছে, ভাইয়া কেমন আছেন? জি ভালো আছি। আসসালাম ভাইয়া, আপনি কেমন আছেন? আচ্ছা, আর আপনারা যারা কোশ্চেন করবেন এখানে কোশ্চেন করলে খুব ভালো হয়। আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য আজকে। ওকে। আচ্ছা, গত কিছুদিন আমি যেসব প্রশ্নগুলো ইনবক্সে বা বিভিন্ন সময় ক্লাসের টাইমে পাইছি, সেই সব বিষয়গুলো আমি একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আসি, ইইউর সদস্য। আচ্ছা, ইইউ এর পূর্ণরূপ ইউরোপিয়ান ইউনিয়ন। ওকে। আচ্ছা, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য কয়টি? আচ্ছা, এই ধরনের প্রশ্ন করে থাকে। অনেক বইয়ে নাকি এখনো লেখা আছে যে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য 28টি নাকি 27টি, অনেক বইয়ে এখনো নাকি 28টি দেওয়া আছে। আচ্ছা, এটা আমরা সবাই জানি একেবারে পরিষ্কার দিনের মতো যে ইইউ বা ইউরোপীয় ইউনিয়ন, এখান থেকে হচ্ছে একটি দেশ বেরিয়ে গেছে, এবং এটা গত 2-3 বছরের গুরুত্বপূর্ণ একটি ঘটনা, যাকে আমরা বলি ব্রেক্সিট। ওকে। আচ্ছা, ব্রেক্সিট হওয়ার ফলে ইইউ থেকে বেরিয়ে গেছে যে দেশ, সেটা হচ্ছে ব্রিটেন। মানে ব্রিটিশ এক্সিট এর সংক্ষেপে নাম হচ্ছে ব্রেক্সিট। সো ইইউ সদস্য ছিল আগে 28টি, সেখান থেকে বেরিয়ে গেছে ব্রিটেন। তো বর্তমানে সদস্য দেশ হচ্ছে 27টি। তাহলে এই 27টি বা 27, এটি হচ্ছে এই মুহূর্তে অ্যান্সার। ওকে। আচ্ছা, এরপরে আরো কয়েকটি প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হচ্ছে, বিভিন্ন বইয়ে দেখি এভারেস্ট বিজয়ী বাংলাদেশি মোট কয়জন? আচ্ছা, আপনারা যারা আছেন একটু কমেন্ট করলে ভালো হয়। এভারেস্ট বিজয়ী বাংলাদেশি মোট কয়জন? আচ্ছা, একটু কমেন্ট করেন, আমি দেখতে চাই। আমি দেই, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। একটু দ্রুত শুধু সংখ্যাটা লেখেন। আচ্ছা, এভারেস্ট বিজয়ী বাংলাদেশি মোট কয়জন? 2, 3, 4, 5। কই? আচ্ছা, এভারেস্ট বিজয়ী বাংলাদেশি কি 4 জন নাকি 5 জন? এটা নিয়ে একটু কনফিউশন হয়। আচ্ছা, কেউ আনসার দিচ্ছেন না। ও, একজন বলছে ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য এখন কয়জন? আচ্ছা, ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য হচ্ছে এখন 705 জন। 705 জন, এটা সত্যি। আচ্ছা, এম কে সৌরভ, উনি বলছেন এভারেস্ট বিজয়ী বাংলাদেশি 4 জন। আচ্ছা, একটু আমি ক্লিয়ার করি, 4 জন না, এটি সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, একজন বলছে, ভাইয়া পাবনা থেকে আপনার ক্লাস করছি, খুব তত্ত্ববহুল, ম্যানুয়াল বইটা কিনেছি, খুব ভালো লাগছে পড়তে। আচ্ছা, থ্যাংক ইউ কেনার জন্য। আচ্ছা, একটু বলি, এভারেস্ট বিজয়ী বাংলাদেশি মোট 4 জন না, আসলে 5 জন হবে। একটু খেয়াল করে দেখেন, এভারেস্ট বিজয়ী পুরুষ বাংলাদেশে 3 জন। ঠিক আছে। প্রথম যিনি এভারেস্ট জয় করে তার নাম মুসা ইব্রাহিম, আমরা সবাই জানি। আচ্ছা, এরপরে হচ্ছে দ্বিতীয় যে এভারেস্ট বিজয়ী পুরুষ বাংলাদেশের, সেই ব্যক্তির নাম রাইসুল ইসলাম, পড়ছে 4 জন। না ভাই, ভুল। আচ্ছা, দ্বিতীয় যে এভারেস্ট বিজয়ী, তার নাম হচ্ছে এম এ মুহিত। আচ্ছা, এম এ মুহিত এভারেস্ট জয় করছে 2 পাশ থেকে, সবাই জানি, 2 বার। একটা হচ্ছে থেকে, আচ্ছা, একটা হচ্ছে আপনার চায়না প্রান্ত থেকে, আর একটা হচ্ছে নেপাল প্রান্ত থেকে। ওকে। স্বাধীনতা পদক, আচ্ছা আমি পরে অ্যান্সার দিব। আচ্ছা, এটা গেল এম এ মোহিত, তাহলে তৃতীয় পুরুষ। ওকে। চতুর্থ যে বাংলাদেশি এভারেস্ট জয় করছিল, সেই নামটা আমরা অনেকে ইতিহাসে ভুলে গেছি। আচ্ছা, তার নাম হচ্ছে সজল খালেদ। একজন, এনার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জে। এবং আমরা জানি যে বাংলাদেশি যে 4 জন এভারেস্ট বিজয়ী
করছে তারা হচ্ছে অনেকে ফিরে আসছে, বাট এই ব্যক্তি কিন্তু এভারেস্ট জয় করে ফিরে আসতে পারে নাই, অর্থাৎ পথেই তার মৃত্যু হয়েছে। সেই ব্যক্তির নাম হচ্ছে সজল খালেদ। তার মানে সজল খালেদ একজন এভারেস্ট বিজয়ী, এটা আমরা জানি না। ওকে, আপনারা সার্চ দিয়ে দেখবেন সজল খালেদ একজন সিনেমা নির্মাতা এবং তিনি এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যুবরণ করেন। তো ফেরার পথে মৃত্যুবরণ করা মানে কিন্তু সে এভারেস্ট জয়ী, ঠিক আছে। আচ্ছা, তাহলে পুরুষ গেল 3 জন আর মহিলা আছে 2 জন। একজন হচ্ছে নিশাত মজুমদার আর একজন হচ্ছে কি যেন ওয়াসফিয়া নাজরিন। তার মানে যে ওয়াসফিয়া নাজরিন, নিশাত মজুমদার, এম মুহিত, মুসা ইব্রাহিম এবং সজল খালেদ, মোট 5 জন এভারেস্ট বিজয়ী বাংলাদেশি। ওকে, আশা রাখি যে আজ থেকে আর কনফিউজড হবেন না। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশে জেলা পরিষদ কতটি? সবাই একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। বাংলাদেশে জেলা পরিষদের সংখ্যা কতটি? বাংলাদেশে জেলা পরিষদ কয়টি? আমি বলি, অপশন দেই। 61। আচ্ছা, 61, 62, 63, 64, বলেন কয়টি? বাংলাদেশে জেলা পরিষদের সংখ্যা কতটি? 61, 62, 63, 64। আমি অ্যান্সার দেখতে পাচ্ছি না, দ্রুত অ্যান্সার দেন, যা ইচ্ছে দেন, পরে আমি বলতেছি। আচ্ছা, এটা নিয়ে একটু বিভিন্ন বইয়ে বিভিন্ন তথ্য আছে। যেমন কোন বইয়ে দেওয়া আছে 61টি, কোন বইয়ে দেওয়া আছে 64টি। যেমন আমার বইয়ে 64 দেওয়া, 64। আচ্ছা, এখন অনেকে বলে থাকে যে পার্বত্য 3 জেলায় জেলা পরিষদ নেই। কথাটা ভুল। বাংলাদেশে জেলা পরিষদ কিন্তু 64, মানে 64টি। ওকে, আচ্ছা, বাংলাদেশে জেলা পরিষদের সংখ্যা বর্তমানে 64টি, এটা কোনো ভুল নেই। এখন কিভাবে 64টি একটু মনে করে দেই। এটা হচ্ছে দুইটা ইয়াতে মনে রাখবেন। রাইসুল ইসলাম বলছে 61, না ভাইয়া 64টা। একটু অ্যান্সার দিয়ে ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। আচ্ছা, মনে রাখবেন যে বাংলাদেশের 64টি জেলা পরিষদ 2টি মন্ত্রণালয়ের অধীনে। এই 2টি মন্ত্রণালয় কি কি? একটা হচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়। ওকে, এই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের আন্ডারে হচ্ছে জেলা পরিষদ মোট 61টি। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে বাকি থাকে 3টা। এই 3টা নিয়ে ঝামেলা। ওকে, এই 3টা জেলা পরিষদ হচ্ছে বর্তমানে পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের অধীনে। সরি, ভুল বললাম, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অধীনে আছে আপনার 3টা জেলা পরিষদ আছে। অর্থাৎ 1998 সালে যে মন্ত্রণালয়টি হয়, পার্বত্য চট্টগ্রাম জেলা বিষয়ক মন্ত্রণালয়, এর আন্ডারে 3টা জেলা পরিষদ। একটা হচ্ছে পার্বত্য রাঙামাটি, পার্বত্য বান্দরবন এবং পার্বত্য খাগড়াছড়ি। এই 3টি জেলা পরিষদ হচ্ছে এই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। তার মানে বাংলাদেশের জেলাগুলো 2টি মন্ত্রণালয় বিভক্ত। 61টি হচ্ছে স্থানীয় সরকার, আর পার্বত্য 3টি জেলা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। তো আশা রাখি এই ধরনের ভুল আমাদের হবে না। আচ্ছা, এরপরের কোশ্চেন হচ্ছে খুব বেশি ভুল করে যেটা নিয়ে, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভারত নাকি ভুটান? ভারত না ভুটান, এই ক্ষেত্রে আমাদের অবস্থান একেবারে 50-50। বাংলাদেশের অর্ধেক মানুষ যদি অ্যান্সার দেয় তাহলে বলবে ভারত, আর অর্ধেক মানুষ বলবে ভুটান। আচ্ছা, এই ক্ষেত্রে সহজ একটা কথা বলে রাখি, সরকার থেকে যেটা গেজেট হবে ওটাই অ্যান্সার। বুঝতে পারছি কিনা? ধরেন আমাদের সরকার এইভাবে যেটা বলা হবে ওটাই অ্যান্সার, সোজা কথা। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ফরেন মিনিস্টার থেকে শুরু করে তত মুখে বলছে, এর বাইরেও আমাদের গেজেট আকারে আসে হচ্ছে ভুটানের নাম। সুতরাং আমাদের স্বীকৃতিদাতা প্রথম দেশ নিঃসন্দেহে ভুটান, এখানে কোনো সন্দেহ নেই। ওকে, আচ্ছা, এবার একটু আসি আরেকটা বিষয়। যখন আমি কোশ্চেন করি প্রচুর স্টুডেন্টরা ভুল করে। বাংলাদেশের প্রথম নৃগোষ্ঠী কোনটি? সরি, ভুল বললাম, বাংলাদেশের প্রধান নৃগোষ্ঠীর নাম কি? আচ্ছা, বাংলাদেশের প্রধান নৃগোষ্ঠীর নাম বাঙালি নাকি চাকমা? আচ্ছা, বাংলাদেশের প্রধান নৃগোষ্ঠী কোনটি? প্রথম নাকি বলি, বাংলাদেশের প্রধান নৃগোষ্ঠী কোনটি, বাঙালি নাকি চাকমা? আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে আমরা কনফিউজিং অ্যান্সার দেই। যেমন অনেকেই বলবে, যদি বলি বাংলাদেশের প্রধান ইয়া আর কি
নৃগোষ্ঠী কোনটি, তাহলে সবাই অ্যান্সার দিবে হচ্ছে চাকমা। ব্যাপারটা কিন্তু এরকম না। আচ্ছা, নৃ শব্দের অর্থ মানুষ, তো বাংলাদেশের প্রধান নৃগোষ্ঠী হচ্ছে নিঃসন্দেহে বাঙালি। আর যদি বলি বাংলাদেশের প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটি, তখন হচ্ছে অ্যান্সারটি হয়, তখন অ্যান্সার হবে হচ্ছে চাকমা। ওকে, তাহলে বাংলাদেশের প্রধান নৃগোষ্ঠী বাঙালি, তবে বাংলাদেশের প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী যখন বলবো তখন অ্যান্সার হবে চাকমা। তাহলে এখানে ক্ষুদ্র শব্দটা মনে রাখবেন। ওকে, আচ্ছা, এরপর একটা আসি। পৃথিবীতে আয়তনে তৃতীয় কি চায়না নাকি যুক্তরাষ্ট্র, এটা একটা কোশ্চেন। আয়তনে তৃতীয় চায়না নাকি মার্কিন যুক্তরাষ্ট্র, এটা একটা অনেক কনফিউজিং প্রশ্ন। আচ্ছা, এই ক্ষেত্রে একটু বলে রাখি যে আয়তনে পৃথিবীতে তৃতীয় অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র, আর চায়না হচ্ছে আয়তনে পৃথিবীতে চতুর্থ। ওকে, জনসংখ্যায় চায়না বৃহত্তম হলেও আয়তনে কিন্তু চায়নার দেখবেন যে আপনার 95 লক্ষ সামথিং বর্গ কিলোমিটার। ওকে, 95 লক্ষ সামথিং বর্গ কিলোমিটার হচ্ছে চায়নার আয়তন, বাট মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তন হচ্ছে 98 লক্ষ সামথিং বর্গ কিলোমিটার। পৃথিবীর বেশিরভাগ মানে তথ্যের উৎস হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর থার্ড বৃহত্তম রাষ্ট্র। তাহলে মনে রাখবেন মার্কিন যুক্তরাষ্ট্র আয়তনে এবং জনসংখ্যায় উভয় দিক থেকে বর্তমানে তৃতীয়। ওকে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আয়তনেও তৃতীয়, জনসংখ্যাও তৃতীয়। এই ক্ষেত্রে যেন আমাদের আর ভুলটা না করি। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে ভারতের সাথে স্থল সীমান্ত কয়টি দেশের সাথে। ওকে, ভারতের সাথে স্থল সীমান্ত কয়টি দেশের সাথে, এটি কি 6টি নাকি 7টি দেশ? আচ্ছা, অনেক জায়গায় 6টি দেওয়া, অনেক জায়গায় 7টি দেওয়া। আচ্ছা, এক্ষেত্রে একটু বলে রাখি যে ভারতের সাথে স্থল সীমান্ত আছে সরাসরি হচ্ছে 6টি দেশের সাথে। ওকে, মনে রাখবেন। এখন ঝামেলাটা কোথায়, 7টিও যারা বলে এই 7টিটা কিন্তু আপনার একেবারে প্রমাণিত না। সেটা হচ্ছে কি, পাকিস্তানের কিছু অংশ আফগানিস্তান দাবি করে, বুঝতে পারছেন কিনা? কাশ্মীরের ওই উত্তর দিকের কিছু অংশ হচ্ছে গিলগিট বালতিস্তান বা কাশ্মীর, ওই অঞ্চলের কিছু অংশ দাবি করে হচ্ছে আফগানিস্তান। ওকে, এখন আফগানিস্তানের দাবি করা, বাট আফগানিস্তানে কিন্তু দখলে নেই। যদি আফগানিস্তানের দখলে থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে আফগানিস্তানের সাথে ভারতের সীমান্ত আছে, বাট ওই অংশে কিন্তু কোথাও আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেই। তার মানে আফগানিস্তানের সাথে ভারতের সীমান্ত নেই, এটা শুধু ক্লেইম। ওকে, সো ভারতের সাথে স্থলের সীমান্ত হবে পৃথিবীর 6টি দেশের সাথে, যদিও এর বাইরেও একাধিক জল সীমান্ত আছে, যেমন দক্ষিণের রাষ্ট্র শ্রীলঙ্কা, তারপরে হচ্ছে আপনার মালদ্বীপস, তারপরে থাইল্যান্ড, মায়ানমার, এর সাথে ওদের স্থলের সীমান্ত না থাকলেও জল সীমান্ত আছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরের কোশ্চেনটা হচ্ছে ইসরায়েলকে স্বীকৃতির ব্যাপারটা এবছর খুব ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, কোশ্চেন হচ্ছে ইসরায়েলকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি? আচ্ছা, যদি এই ধরনের প্রশ্ন হয় তাহলে নিঃসন্দেহে পৃথিবীতে ইসরায়েলকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওকে, ইসরায়েলকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ হচ্ছে রাশিয়া। আচ্ছা, এখন যদি বলি ইসরায়েলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি, তখন অ্যান্সার হবে হচ্ছে তুরস্ক। যদি বলি প্রথম আরব দেশ কোনটি, তখন অ্যান্সার হবে মিশর। যদি বলি প্রথম উপসাগরীয় দেশ কোনটি, তখন অ্যান্সার হবে ইউএই। ব্যাস, এটা হলো স্বীকৃতির ব্যাপারটা। সবগুলো নাম ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্ব দিয়ে ভিডিওটি টেনে টেনে আপনি দেখতে পারেন, দরকার পড়বে। আচ্ছা, এবার আসি আমি ইন্দোনেশিয়ার রাজধানী। আচ্ছা, বিভিন্ন বইয়ে দেখলাম যে ইন্দোনেশিয়ার রাজধানী নাকি পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, একটা রাজধানী পরিবর্তন হওয়া এত সহজ না। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, এটা একটা জনবহুল শহর, এবং এই জনবহুল শহরটি দিনে দিনে ডুবে যাচ্ছে সমুদ্র পৃষ্ঠে, যেহেতু এটা সমুদ্রের কাছাকাছি। ওকে, এবং এটা প্রচন্ড জনবহুল শহর। যদি আমরা টোকিওকে পৃথিবীর সব থেকে জনবহুল শহর বলি, তাহলে পৃথিবীতে 2-3টি মেটা সিটি আছে। মেটা সিটি মানে বুঝতে পারছেন, যার লোক সংখ্যা 2 কোটির বেশি, অর্থাৎ প্রায় 3 বা 3.25 কোটি লোক বসবাস করে জাকার্তা শহরে। এখন এই জাকার্তা শহরে যে এত পরিমাণ লোক, এই লোকগুলো সরিয়ে নেওয়ার জন্য, সরিয়ে নেওয়া না আর কি,
এই লোকের চাপ কমানোর জন্য ইন্দোনেশিয়া তার রাজধানী সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, বাট নেয়নি কিন্তু। ওকে, এখন রাজধানী সরিয়ে নিয়ে সিদ্ধান্ত নিয়েছে কোথায়? এটা হচ্ছে কালিমান্তান দ্বীপে। কালিমান্তান একটা অনেকটা হচ্ছে আপনার ওই অঞ্চলটা লোক সংখ্যার আধিক্য কম এবং ওই অঞ্চলটা হচ্ছে জঙ্গলময়, প্রচুর জঙ্গল আছে। যেহেতু এই অঞ্চলটা লোক সংখ্যা কম, সেহেতু ওই অঞ্চলে হচ্ছে ইন্দোনেশিয়া তার রাজধানী সরিয়ে নিবে, নেয়নি কিন্তু। ওকে, এখন সরিয়ে নেওয়ার জন্য ইন্দোনেশিয়া এখানে ব্যয় করতেছে, সেখানে আপনার অবকাঠামো নির্মাণ করতেছে, বাট এখনো কিন্তু রাজধানী সরে যায়নি, বাট সরে যাবে ভবিষ্যতে। তাহলে ইন্দোনেশিয়ার রাজধানী যদি এই মুহূর্তে বলি তাহলে কি হবে? অবশ্যই জাকার্তা। আর যদি কোথায় স্থানান্তর হবে এই টাইপের অ্যান্সার প্রশ্ন থাকলে অ্যান্সার হবে কালিমান্তান দ্বীপের পূর্ব কালিমান্তান। ওকে, পরের প্রশ্ন আসি ইন্দোনেশিয়ার পাশে দেশের নাম হচ্ছে মালয়েশিয়া। আচ্ছা, মালয়েশিয়ার রাজধানীর নাম কি? যদি এই ধরনের প্রশ্ন হয় তাহলে অ্যান্সার কি হবে? আচ্ছা, মালয়েশিয়ার রাজধানীর নাম যদি এরকম ডিরেক্ট প্রশ্ন আসে তাহলে অবশ্যই অ্যান্সার হবে কুয়ালালামপুর। ওকে, এখন এখানে একটু কনফিউশন আছে, সেটা কি নিয়ে একটু বলি যে মালয়েশিয়ার বেশিরভাগ দপ্তর যদিও মানে আপনার ইয়াতে কুয়ালালামপুর শহরে, তবে ওদের যে সচিবালয় এবং প্রধানমন্ত্রী অফিস এটা কিন্তু আবার পাশের একটি শহর, একটি পরিকল্পিত শহর, সেটা নাম হচ্ছে পুত্রজায়া। এখন পুত্রজায়াকে বলা হয় মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী, বাট মালয়েশিয়ান ক্যাপিটাল বললে নিঃসন্দেহে অ্যান্সার হবে কুয়ালালামপুর। আচ্ছা, এখানে একটু আরো ব্যাখ্যা করি। দেখেন, রাজধানী থাকার জন্য সব থেকে বড় একটা বিষয় হচ্ছে সেখানে বিদেশি দূতাবাস কোথায়। আচ্ছা, মালয়েশিয়ান যে দূতাবাসগুলো, যে ফরেন দূতাবাসগুলো আছে বাইরের, যুক্তরাষ্ট্র বা ইন্ডিয়া বা বাংলাদেশের, এগুলো কিন্তু সবগুলো এখনো কুয়ালালামপুর শহরে। তার মানে কুয়ালালামপুর শহর থেকে মালয়েশিয়ান ফরেন কার্যক্রম চলে। তার থেকে বড় কথা হচ্ছে একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে রাজা, নিঃসন্দেহে রাজা বা রাষ্ট্রপতি, তাই না? তাহলে মালয়েশিয়ার যিনি রাজা তিনিই রাষ্ট্রপতি। এখন রাষ্ট্রপতির কার্যালয় বা রাষ্ট্রপতির বাসভবন, রাষ্ট্রপতির অফিস সবকিছুই কিন্তু কোথায় বলুন তো? এই কুয়ালালামপুর শহরে। আবার সরকারের ফরেন মিনিস্ট্রি থেকে গুরুত্বপূর্ণ মিনিস্ট্রিগুলো কিন্তু এখনো হচ্ছে আপনার এই কুয়ালালামপুর শহরে। কিন্তু প্রধানমন্ত্রীর অফিস, প্রধানমন্ত্রীর বাসভবন এবং কিছু কার্যালয় এই পরিকল্পিত শহর পুত্রজায়ায়। তো যে কারণে এটাকে বলা হয় মালয়েশিয়ান প্রশাসনিক রাজধানী, বাট নট রাজধানী। ওকে, তাহলে মালয়েশিয়ার রাজধানী যদি বলি নিঃসন্দেহে এক কথায় অ্যান্সার হবে এই কুয়ালালামপুর। ওকে, এই ক্ষেত্রে যেন আমাদের ভুলটা না হয়। আচ্ছা, এরপর একটু আসি রাজধানী প্রসঙ্গে, আরো কিছু বলবো। আচ্ছা, কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ও একজন বলছিল মনে হয় যে 2020 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছে। স্বাধীনতা পুরস্কার নাকি কয়জন? 8 জন না 9 জন? আচ্ছা, এই ক্ষেত্রে বলে রাখি যে স্বাধীনতা পুরস্কার নাকি ভুলে গেলাম। কোশ্চেনটা আরেকটু করলে দেখি পিছন থেকে দেখা যায় কিনা। ও, 2020 সালে স্বাধীনতা পদক পেয়েছেন কতজন? 8 জন না 9 জন? আচ্ছা, এটা মনে হয় 8 জন। দেখেন, সম্ভবত একজনের নাম বাদ গেছিল কবিতায়, মনে হয় রইসউদ্দিন না কি জানো, এরপর মানে 8 জন হয়। দেখেন ঠিক আছে কিনা। আচ্ছা, এরপর একটু বলি, মালয়েশিয়া গেল। আচ্ছা, ইরানের মুদ্রার নাম কি? ইরান। আচ্ছা, ইরানের মুদ্রার নাম কি? তুমান নাকি রিয়াল? এই মুহূর্তে এটা একটা বিষয়, অনেক জায়গায় লেখা দেখি যে ইরানের মুদ্রা তুমান। আচ্ছা, একটু বলে রাখি যে তুমান হচ্ছে ইরানের সাবেক মুদ্রার নাম। বেশ আগে ইরানের মুদ্রার নাম ছিল তুমান। ওকে, এখন ইরান ঘোষণা দিয়েছে তাদের নাম পরিবর্তন করবে আগের নামে। ওকে, বাট পরিবর্তন করবে বলে এখনো কিন্তু পরিবর্তন করে নাই, মানে তুমানে ফিরে যাবে, বাট এখনো ফিরে যায়নি। তার মানে ইরানের মুদ্রা কি? এটা অ্যান্সার হবে এখনো রিয়াল, নট তুমান। তুমানে যেতে পারে বাট যায়নি। ওকে, আচ্ছা, আরেকটা কোশ্চেন যদি আমি করি যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নাম কি? অনেকে অ্যান্সার দিবে যে জো বাইডেন। আচ্ছা, একটু খেয়াল করে দেখি, মার্কিন সংবিধান অনুসারে যে বছর নির্বাচন হবে তার পরের বছরের 20 জানুয়ারি, বুঝতে পারছেন কিনা? অর্থাৎ নভেম্বর ইলেকশন হবে, এটা তো নির্দিষ্ট ফিক্সড আমাদের, তাই না?
তো নভেম্বরের যেহেতু নভেম্বরে ইলেকশন হবে কোন মঙ্গলবার, প্রথম মঙ্গলবার মনে হয়, হ্যাঁ। তো এবছর প্রথম মঙ্গলবার ছিল কি 3 নভেম্বরে। তো সেই মার্কিন সংবিধান অনুযায়ী 3 নভেম্বর ইলেকশন হয়, বাট এটার শপথ নেবে হচ্ছে পরের বছরে, যেহেতু নভেম্বর ওই বছরে না, পরের বছরের 20 জানুয়ারি হচ্ছে শপথ নেবে প্রেসিডেন্ট, নতুন প্রেসিডেন্ট। তার মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু আগামী 20 জানুয়ারি পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকবেন। ওকে, আচ্ছা, 20 জানুয়ারি থেকে শপথ নেবেন বা ক্ষমতা নেবেন হচ্ছে জো বাইডেন। তিনি হবেন আমেরিকার 46তম প্রেসিডেন্ট। সো জো বাইডেন কিন্তু এখনো প্রেসিডেন্ট হননি, তবে সে হচ্ছে প্রেসিডেন্ট ইলেক্টেড। বুঝতেই পারছেন এটা আর কি। এখানে যেন আমরা ভুল না করি, এটা এবার প্রশ্ন আসতে পারে কোথাও, হয়তো বা আপনি ভাইবা দিলেন, ভাই জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে দক্ষিণ কোরিয়া। আচ্ছা, দক্ষিণ কোরিয়া এক বিষয়ে একটু বলি। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে সাউথ কোরিয়া আমরা লিখি, কিন্তু আমরা দেশটাকে সাউথ কোরিয়া বা নর্থ কোরিয়া বলি পৃথিবীতে পরিচয়ের জন্য। আমরা এটাকে সাউথ কোরিয়া বা নর্থ কোরিয়া নামে পৃথিবীতে চিনি, বাট অফিসিয়ালি সাউথ কোরিয়া বা নর্থ কোরিয়া নামে কোনো দেশ নাই। আপনারা খেয়াল করে দেখবেন যে সাউথ কোরিয়া নামে যে রাষ্ট্রটাকে আমরা বলি, এই সাউথ কোরিয়ার আসল নামটা হচ্ছে রিপাবলিক অফ কোরিয়া। কি বলেন তো? রিপাবলিক অফ কোরিয়া। এর কারণটা কি দেখেন, এখনো কিন্তু উভয় কোরিয়া উভয়কে উভয়ের অংশ মনে করে। ব্যাপারটা এমন, নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার মালিকানা দাবি করে, আবার সাউথ কোরিয়া নর্থ কোরিয়ার মালিকানা দাবি করে। এর অর্থ হচ্ছে সাউথ কোরিয়া এখনো উভয় কোরিয়াকে তাদের ভূমি বলে দাবি করে। তার মানে এই কারণে ওদের নাম কিন্তু এখনো রিপাবলিক অফ কোরিয়া। ওকে, তার মানে সাউথ কোরিয়া বা নর্থ কোরিয়া বলতে আসলে কোনো দেশ নাই, এটাকে আমরা এই নামে পরিচিত তাই। ওকে, আচ্ছা, এরপরে আসি আমরা সবচেয়ে কনফিউজিং প্রশ্ন এবং বেশিরভাগ বইয়ে ভুল থাকে একটা বিষয়, হরমুজ প্রণালী। আচ্ছা, হরমুজ প্রণালী আপনি একটু খেয়াল করে দেখবেন যে হরমুজ প্রণালী কোন দুই দেশকে বিভক্ত করছে। হ্যাঁ, হরমুজ প্রণালী কোন দুটি দেশকে বিভক্ত করছে? একটা হচ্ছে ইরান আর একটা হচ্ছে ইউএই। আচ্ছা, এখন অনেকেই অ্যান্সার দেয় ইরান এবং ইউএই বা সংযুক্ত আরব আমিরাতকে, কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন এখানে মানচিত্রের দিকে আপনার গুগল করতে পারে এই মুহূর্তে আমার সবাই, তাই না? তো গুগল করে দেখতে পাবেন যে আপনার এইখানে ওমানের যে মানচিত্র, এটা মাঝখানে কিছুটা ছিটমহলের মতো করে, উপর দিকটায় ছিটমহলের মতো করে যেখানে সমুদ্রে মিশে গেছে যে বিন্দুটা, ওই বিন্দুটা কিন্তু ইউএই এর ভূমি না, ঠিক আছে? ওই ভূমিটা কিন্তু ওমানের। ওকে, মাঝখানে আবার ভূমিটা হচ্ছে ইউএই, তারপরে আবার ওমান। তো এই কারণে আমরা মানচিত্র যখন দেখি ছোট চোখে, তখন আমরা মনে করি যে ইউএই আর হচ্ছে ইরানকে বিভক্ত করছে। এটা একটা ভুল ধারণা বা আমরা ভুল পড়াই। ওকে, আদৌ হচ্ছে এটা বিভক্ত করছে ইরান এবং ওমানকে। ওকে, তার মানে ইরান এবং ওমানের মাঝে যে প্রণালী, এটার নাম হচ্ছে হরমুজ প্রণালী, নট ইউএই। হ্যাঁ, তবে ইউএইও এখানে একটা অংশ, বাট বিভক্ত কিন্তু ডিরেক্ট ইউএই কে করে নাই। ওকে, আচ্ছা, এরপরে একটা বিষয়, সেটা হচ্ছে দুবাই নিয়ে আমাদের ঝামেলা হয়। দুবাই, অনেকে আমরা দুবাইকে দেশ ভাবি, আচ্ছা, অথবা সংযুক্ত আরব আমিরাত অথবা আবুধাবি, এগুলো কি? আচ্ছা, এখানে একটু বলে রাখি যে সংযুক্ত আরব আমিরাত, বুঝতেই পারছেন, আমিরাত মানে রাজ্য। ওকে, 7টি রাজ্য, 7 রাজ্য, 7টি রাজ্য মিলে সংযুক্ত আরব আমিরাত দেশ। ওকে, সেই সংযুক্ত আরব আমিরাতের 7টি আমিরাতের একটি আমিরাত হচ্ছে দুবাই। তার মানে দুবাই একটি প্রদেশ। এই দুবাই কিন্তু কোনো স্বাধীন দেশ না, যদিও দেশটার থেকে এই দুবাই শহরটি পৃথিবীতে বেশি পপুলার, যে কারণে আমরা এই দুবাইকে দেশ ভেবে অনেকে ভুল করি। আদৌ দুবাইয়ের কোনো ভিসা নেই। দুবাইয়ের কোনো ভিসা থাকতে পারে না, এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ভিসা। আমরা অনেক করি দুবাই ভিসা বা দুবাই ল্যাঙ্গুয়েজ, কথাটা ভুল। ওকে, আচ্ছা, একটু এখানে বলি, সংযুক্ত আরব আমিরাতের একটি রাজধানী যেখানে আর কি, সেটা হচ্ছে আবুধাবিতে। আবুধাবি নিজে একটা রাজ্য, আবার আবুধাবি নিজে একটা শহর। ওকে, এই দুটি ছাড়াও আরও 7টি প্রদেশ আছে। এর মধ্যে অন্যতম আছে আজমান, অন্যতম আছে শারজাহ। এগুলো হচ্ছে ইউএই এর অন্যতম রাজ্য। কিন্তু ইউএই যে প্রশাসন, এটা কিন্তু আবার
একেবারে প্রশাসনিকভাবে দুইটি রাজ্যের ক্ষমতা বিশাল, অথবা দুইটি রাজ্য থেকে সাংবিধানিকভাবে হচ্ছে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী হন। আচ্ছা, এখানে একটু বলে রাখি যে দুবাইয়ের যিনি শাসক হবে, দুবাই রাজ্যের, ওকে, সংযুক্ত আরব আমিরাতের সংবিধান অনুযায়ী দুবাইয়ের যিনি শাসক হবেন তিনি আবার সমগ্র সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী হবেন। বুঝতে পারছি আমরা? তার মানে দুবাইয়ের যিনি শাসক মানে খলিফা তিনি আবার সমগ্র আরব আমিরাতের প্রধানমন্ত্রী। ওকে, আর ওই যে আপনার আবুধাবি, আচ্ছা, আবুধাবির যিনি শাসক বা আমির তিনি কিন্তু আবার সমগ্র সংযুক্ত আরব আমিরাতের মানে সুলতান নাকি রাজা কি বলে আর কি, যাও, তিনি একাধারে রাষ্ট্রপতি আবার সুলতান ওই দেশের। ওকে, ওই দেশেরও আবার ওই রাজ্যেরও, এটি হচ্ছে বিষয়। ওকে, আচ্ছা, এবার একটু আসি আমরা, তাহলে দুবাই বিষয়ে আমরা মোটামুটি বুঝলাম। এরপর একটু আসবো আমি যুক্তরাজ্য অথবা ব্রিটেন অথবা গ্রেট ব্রিটেন অথবা ইংল্যান্ড কি। আচ্ছা, একটু বলি, গ্রেট ব্রিটেন সরি যুক্তরাজ্য, যুক্তরাজ্য বলতে বোঝানো হয় ব্রিটেন সরি গ্রেট ব্রিটেনের 4টি যে অঙ্গরাজ্য আছে। সৌদি আরব কি আরব আমিরাতের একটি অংশ? আল্লাহ, কি বলে? না না, সৌদি আরব একটা স্বাধীন দেশ, একটা পূর্ণাঙ্গ স্বাধীন দেশ, এটা বিশাল একটা রাষ্ট্র, সেখানে সংযুক্ত আরব আমিরাতের কোনো সম্পর্ক নেই, এটা প্রতিবেশী দুটো রাষ্ট্র। আচ্ছা, একটু বলি ইংল্যান্ড কি। আচ্ছা, যুক্তরাজ্যের 4টি প্রদেশ, যুক্তরাজ্যের 4টি প্রদেশ আর 16টির মতো উপনিবেশ আছে পৃথিবীতে। ওকে, এই 4টি প্রদেশ এবং 16টি পৃথক উপনিবেশ মিলে হচ্ছে যুক্তরাজ্য নামে একটি দেশ। এটার ইংরেজি নাম হচ্ছে ইউনাইটেড কিংডম, অথবা সংক্ষেপে বলি আমরা ইউকে। ওকে, ইউকে আবার 4টি যে বৃহত্তম প্রদেশ আছে, সেই 4টি প্রদেশের মধ্যে সবথেকে বৃহত্তম প্রদেশটির নাম হচ্ছে ইংল্যান্ড। আচ্ছা, এই ইংল্যান্ডের নাগরিকরা হচ্ছে ইংরেজি ভাষায় কথা বলে বলে এরা জাতিতে ইংরেজ। বুঝতে পারছি না, জাতি এদের এক, বাট জাতীয়তা ভিন্ন, বুঝতে হবে, জাতি এবং জাতীয়তার পার্থক্য আছে। আচ্ছা, এটা গেল ইংল্যান্ড। এই ইংল্যান্ডের রাজধানীর নাম লন্ডন, আবার সমগ্র যুক্তরাজ্যের রাজধানীর নামও লন্ডন। তাহলে বুঝতে পারছি। আচ্ছা, উত্তর দিকে একটা রাজ্য আছে, সেই রাজ্যের অধিবাসীরা হচ্ছে স্কটিশ ভাষায় কথা বলে। কি ভাষায়? স্কটিশ ভাষায় কথা বলে, এবং তার নাম হচ্ছে স্কটল্যান্ড। ওকে, তার মানে ওই রাজ্যের অধিবাসীরা জাতিগত দিক থেকে স্কটিশ। বুঝতে পারছি? এখন দেখেন জাতি বাট জাতীয়তা কিন্তু এক না আবার। আচ্ছা, এটা গেল। এখন দেখেন এরপর একটা প্রদেশ আছে পশ্চিম দিকে, সেটার নাম হচ্ছে ওয়েলস। আচ্ছা, ওয়েলসের অধিবাসীরা হচ্ছে, ওয়েলসের ভাষার নাম হচ্ছে ওয়েলসীয়, ওয়েলসীয়, এবং এখানকার অধিবাসীরা হচ্ছে ওয়েলসীয়। তার মানে তারা জাতিগত দিক থেকে ওয়েলসীয়। ওকে, আচ্ছা, এবারে আসি আমরা ওখান থেকে এই যে 3টা দ্বীপ বললাম, এই যে 3টা দ্বীপ না সরি এই যে 3টা প্রদেশ, এই 3টা প্রদেশ হচ্ছে পরস্পর সীমান্ত লাগোয়া বা স্থল সীমান্ত আছে একসাথে একটা দ্বীপে। এই 3টা প্রদেশ এবং এর পার্শ্ববর্তী কয়েকটি ছোট ছোট দ্বীপ মিলে যেই অংশটি গঠিত তার নাম হচ্ছে গ্রেট ব্রিটেন। ওকে, তার মানে গ্রেট ব্রিটেন বলতে আমরা বুঝি হচ্ছে এই 3টা প্রদেশ এবং এর পার্শ্ববর্তী কিছু ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের সমন্বয়কে বলা হয় গ্রেট ব্রিটেন। ওকে, এখন এই গ্রেট ব্রিটেনের বাইরেও এখানে আরেকটি রাজ্য আছে, সেটা হচ্ছে দূরে। ওকে, সেই দূরে রাজ্যটির নাম হচ্ছে উত্তর আয়ারল্যান্ড। এখন দেখেন আয়ারল্যান্ডের অধিবাসীরা সবাই হচ্ছে আইরিশ। আয়ারল্যান্ড একটি দ্বীপের নাম। ওকে, এই আয়ারল্যান্ডের আবার এটা কিন্তু কখনো কখনো এই যুক্তরাজ্যের ইংল্যান্ডের বা যুক্তরাজ্যের অংশ ছিল, বাট এই আয়ারল্যান্ডের একটা স্বাধীন দেশ হয়ে যায়। স্বাধীন দেশ হওয়ার পরে কিন্তু উত্তর দিকে যে আয়ারল্যান্ড থাকে, এই উত্তর আয়ারল্যান্ডের অধিবাসীরা কিন্তু ব্রিটিশদের সাথে হচ্ছে চুক্তি করে থেকে যায়। ওকে, থেকে গেলে এই অংশটার নাম হয় উত্তর আয়ারল্যান্ড। তাহলে আয়ারল্যান্ড কি? আয়ারল্যান্ড হচ্ছে একটি স্বাধীন দেশ, আর উত্তর আয়ারল্যান্ড হচ্ছে
আহ, যুক্তরাজ্যের একটি প্রদেশ। ওকে, এখন দেখেন আয়ারল্যান্ডের অধিবাসীরাও আইরিশ, আবার উত্তর আয়ারল্যান্ডের অধিবাসীরাও আইরিশ। ওকে, তার মানে জাতিগত দিক থেকে উত্তর আয়ারল্যান্ডের অধিবাসীরাও আইরিশ। এখন এই যে চারটা, ওইদিকে তিনটা দ্বীপ, দ্বীপ না ওইদিকে তিনটা প্রদেশ, আর মাঝখানে এইদিকে এসে যে আরেকটা দ্বীপ আছে, এই চারটা দ্বীপ মিলে গঠিত হচ্ছে গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ড। ও, গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। ওকে, এটা এখন দেখেন এই যে চারটা দ্বীপের অধিবাসীদের প্রত্যেকের জাতীয়তা ভিন্ন ভিন্ন, বাট জাতিগত দিক থেকে তারা কিন্তু আবার ব্রিটিশ। তার মানে এদের জাতি আর জাতীয়তা ভিন্ন ভিন্ন। ওকে, তার মানে এদের জাতিগত দিক থেকে কেউ ইংরেজ, কেউ আইরিশ, কেউ স্কটিশ, কেউ ওয়েলসীয়, কেউ আরো বিভিন্ন জাতি আছে, বাট এদের প্রত্যেকের জাতি এক, জাতীয়তা ভিন্ন। জাতীয়তা আবার কি সবার সেম, সেটা হচ্ছে তারা ব্রিটিশ নাগরিক। তাহলে ব্রিটিশ নাগরিক আর নাগরিক আর এদের হচ্ছে ইয়াটা পুরোপুরি ভিন্ন, জাতীয়তা ভিন্ন ভিন্ন। ওকে, আচ্ছা এখন যুক্তরাজ্যের যিনি রানী, তিনি কিন্তু এই যে চারটা দ্বীপ আছে, চারটা দ্বীপ না চারটা প্রদেশ, এর বাইরেও 16টির মতো উপনিবেশ আছে পৃথিবীতে। যেমন স্পেনের দক্ষিণ দিকে আসে জিব্রাল্টার, এই জিব্রাল্টার কিন্তু ব্রিটিশদের অধীনে একটি টেরিটরি। তারপর দক্ষিণ আটলান্টিকে আছে সেন্ট হেলেনা, এই সেন্ট হেলেনা কিন্তু একটি ব্রিটিশ টেরিটরি। এরকম আরও প্রায় 16টি টেরিটরি আছে এই ব্রিটিশদের সারা পৃথিবীতে। এই সমগ্র অংশটিকে একত্রে বলা হয় যুক্তরাজ্য। তাহলে মনে হয় আমাদের ভুল হওয়ার কথা না আপনাদের। আচ্ছা, আজকে তো লাইভ ক্লাসটা ওইভাবে ঘোষণা দেয়নি, কি কোশ্চেন করছে সৌদি আরব। ও আচ্ছা, তসলিমা। আচ্ছা, একজন তসলিমা রহমান বলছে স্যার আন্তর্জাতিকের মানচিত্র নিয়ে একটি ক্লাস নিলে খুব ভালো হতো। আচ্ছা, মানচিত্র বিষয়ে আমি ক্লাস নিব অন্য একদিন, আমি ঘোষণা দিয়ে নিব, যেহেতু আজকে একেবারে অনির্ধারিত। তো আপনারা নেক্সট দিন আপনারা কি বিষয়ে ক্লাস হতে চান আপনারা একটু প্রশ্ন করলে আমি ওই বিষয়ে ক্লাস নিতে চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।